বিশ্বকে বদলাতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার, স্বপ্নদ্রষ্টা হওয়ার তাগিদ। সরকারকে অকার্যকর করতে আদালতে দাঁড়িয়ে হুমকি ধামকি দিচ্ছে স্বৈরাচারের দোসররা, মন্তব্য রুহুল কবির রিজভীর। ভোটের প্রস্তুতি, আচরণবিধি নিয়ে বৈঠক, সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতা করতে চায় অস্ট্রেলিয়া। কুয়েটের ভিসি প্রভিসির পদত্যাগপত্র জমা, ক্লাস শুরু 4 মে। সংকট নিরসনে হবে সার্চ কমিটি। ছয় জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, থাকতে পারে আরও কয়েকদিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি সঞ্চারী মতুত্তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। বিশ্বকে বদলাতে নতুন প্রজন্মকে স্বপ্নদ্রষ্টা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কাতার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৩-০ তত্ত্বের বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, নতুন প্রজন্ম ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা বা গবেষণা করা বন্ধ করে দিলে বিশ্ব এগুবে না। ৩-০ একটি বিশ্ব নির্মাণ, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব শীর্ষক অনুপ্রেরণামূলক বক্তৃতায় প্রধান উপদেষ্টা তাঁর ৩-০ তত্ত্বের ওপর আলোকপাত করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় অর্থ ও সম্পদ ধীরে ধীরে কিছু সংখ্যক মানুষের হাতে জমা হচ্ছে। এ কারণে সমাজের বড় একটি অংশ দিন দিন আরও দরিদ্র হচ্ছে। তাই এমন এক নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখতে হবে, যেখানে পৃথিবী থাকবে দারিদ্র্যমুক্ত, বেকারত্বমুক্ত এবং পরিবেশ ধ্বংস হবে না। বিশ্বকে বদলাতে হলে নতুন প্রজন্মকে স্বপ্নদ্রষ্টা হতে হবে। তারা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা বা গবেষণা বন্ধ করে দিলে বিশ্ব এগিয়ে যেতে পারবে না। এ প্রজন্মের জন্য আমার ৩-০ তত্ত্ব, এর ভিশন হলো এমন একটি বিশ্ব গড়ে তোলা যেখানে দারিদ্র্য ও বেকারত্ব থাকবে না এবং পরিবেশ বিধ্বংসী কিছু হবে না। শেখ হাসিনার দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি ধামকির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হুমকি ধামকির সাহস কিভাবে পায় সেই প্রশ্নও তোলেন রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী দাবি করেন, রাজধানীসহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্টরা মিছিল করছে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, অথচ তারা ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টরা বহাল তবিয়তে আছে উল্লেখ করে তিনি দাবি করেন, সরকারের ওপর মহলে টাকা দিয়ে তারা স্বপদে বহাল আছে, যা বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। এ সময় রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার সরকারের সময় বিএনপির নেতাদের সাধারণ বন্দীদের মতো কারাগারে ফেলে রাখা হতো, ডিভিশন দেওয়া হতো না, অথচ এখন শেখ হাসিনার দোসররা কারাগারে জামাই আদরে থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় তারা এসব সুযোগ পাচ্ছে বলেও দাবি করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। প্রশাসনের সর্বস্তরে এখনও দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান আছে, কারণ তারাই সরকারের 2-1জনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে নাকি স্বপদে বহাল রয়েছেন। এ ধরনের সংবাদ গণমাধ্যমে প্রায় প্রকাশিত হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অস্ট্রেলিয়া সব ধরনের সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে অস্ট্রেলিয়া হাই কমিশনার সুসান রাইলির সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। এর আগে বেলা 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় এই বৈঠক। এদিকে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা সহ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বেলা 11টার দিকে শুরু হয় এই বৈঠক। এই বৈঠকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন,
জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই, সাপোর্ট চাই, দে আর রেডি টু সাপোর্ট আস, সাপোর্ট দি ইসি অ্যাজ পার আওয়ার রিকোয়েস্ট। এবং এটাও বলছেন যে কোনো যদি প্রয়োজন হয় আমাদেরকে কল করবেন, কল করে আপনাদের প্রয়োজনটা জানাবেন। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, এজন্য সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক, চলবে শনিবার পর্যন্ত। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায়। এতে বলা হয়, ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3 দিনের রাষ্ট্রীয় শোকের সময় সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া পোপ ফ্রান্সিসের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সোমবার সকালে ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা যান পোপ ফ্রান্সিস। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। কুয়েটের পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, ভিসি প্রভিসির পদত্যাগ জমা দেওয়ার পরে ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর শিক্ষার্থীরা কি বলছে? ভিসি এবং প্রভিসির যে পদত্যাগপত্র জমা দেওয়ার যে বিষয়টি, সেটি নিয়ে অবশ্য ক্যাম্পাসে একটা গুঞ্জন চলছে। আমরা কিছুক্ষণ আগে প্রভিসির সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে সরকার আমাদেরকে অব্যাহতি দিয়ে দিয়েছেন, সেহেতু তাদের পক্ষ থেকে আর নতুন করে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয় নেই। তারপরেও এই বিষয়টা নিয়ে একটা গুঞ্জন চলছে। তবে ক্যাম্পাস এখন শান্ত। ক্যাম্পাসের একাডেমিক যে সকল কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছে। শিক্ষার্থীরা বর্তমানে হলে অবস্থান করছেন এবং তাদের মধ্যে একটি আনন্দ এবং উচ্ছ্বাসই প্রকাশ পাচ্ছে। সকালবেলা আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলছেন যে যেহেতু সরকার তাদের দাবি মেনে নিয়েছে এবং তারা ইতিমধ্যেই হলে ফিরে গেছেন এবং তারা অনশন ভঙ্গ করেছেন, রাতে তারা মিছিল করেছেন এবং আজকে বিকালেও তারা একটি বিজয় মিছিল করবে এবং তারা আশা প্রকাশ করেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং এই 18 তারিখে সংঘর্ষের ঘটনার পর থেকে তাদের শিক্ষা কার্যক্রম যতটুকু পিছিয়েছে, তারা সেই কার্যক্রম, সেই ক্ষতিটুকু তারা পুষিয়ে উঠবে সামনের দিকে, এই আশাবাদগুলোই তারা ব্যক্ত করেছেন। এর পাশাপাশি তারা আরো বলেছেন যে যাতে শিক্ষকদের সঙ্গে তাদের কোনো দ্বন্দ্ব নেই এবং শিক্ষক এবং ছাত্ররা মিলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশ যাতে দ্রুত ফিরে আসে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে ছাত্র কল্যাণ পরিচালকের সঙ্গে। তিনিও বলেছেন যে ক্যাম্পাস আগামী 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে এবং হল খোলা আছে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাসের যে মূল ফটক রয়েছে, সেই মূল ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তিনি পুরো ক্যাম্পাসের বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করছেন। আর নতুন করে এখন পর্যন্ত আসলে ভিসি নিয়োগের কোনো সিদ্ধান্ত আসেনি যে কাকে দায়িত্ব দেওয়া হবে। যদিও ইউজিসির যে তদন্ত টিম ছিল, সেই তদন্ত টিম গতকাল রাতে শিক্ষার্থীদেরকে জানিয়েছে যে সিনিয়র যে সকল অধ্যাপকগণ রয়েছেন তাদের ভিতর থেকে আসলে একজনকে এই অন্তর্বর্তীকালীন সময় নতুন করে ভিসি এবং প্রভিসি নিয়োগের আগ পর্যন্ত তাদেরকে সাময়িকভাবে আসলে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে, যারা জ্যেষ্ঠ অধ্যাপক রয়েছেন তাদের মধ্য থেকে একজনকে। কিন্তু এখনো পর্যন্ত কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে কুয়েটের ক্যাম্পাসের যে সংঘর্ষের পরে যে উত্তপ্ততা ছিল, সেই উত্তপ্ততা শান্ত হয়েছে। ক্যাম্পাস এখন অনেকটাই শান্ত এবং সম্ভবত যে সাময়িকভাবে যিনি উপাচার্যের দায়িত্ব পাবেন, সেই দায়িত্ব নেওয়ার পর থেকে আগামী 4 মে থেকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম, সেই একাডেমিক কার্যক্রম শুরু হবে। আর সরকারের উপাচার্য এবং উপাচার্যের অব্যাহতি দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের মধ্যে একটি আনন্দ এবং উচ্ছ্বাস রয়েছে। তারা হলে অবস্থান করছেন, তারা গতকাল রাতে মিছিল করেছে এবং আজকে বিকাল 4টার পরেও তারা মিছিল করবে। মূলত গত 18 তারিখে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে যে একটি সমাবেশ হয় এবং সেই সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং তখন প্রায় 50-এর বেশি ছাত্র আহত হয়। কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। আড্ডার জায়গা বা বাসে ওঠার মতো তুচ্ছ ঘটনায় বারবার বড় সংঘর্ষে জড়াচ্ছে ঢাকা কলেজ, সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। অথচ এসব সংঘর্ষের ঘটনায় কোনো কলেজ কর্তৃপক্ষই জড়িতদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। দিনের পর দিন এসব সংঘর্ষের কারণে নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডি এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভোগে আতঙ্কে, পড়তে হয় চরম ভোগান্তিতে।
একজন ছাত্রকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এতে শিক্ষার্থী, পুলিশ সহ অনেকেই আহত হন। এর আগে 15 এপ্রিল ফেসবুকে বাকবিতণ্ডা থেকে আরেকটি সংঘর্ষ। প্রতিনিয়তই এমন সংঘর্ষে জড়াচ্ছে ঢাকা কলেজ, সিটি ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। বারবার সংঘর্ষে জড়ালেও কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি কোনো কলেজ কর্তৃপক্ষই। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এবং ধানমন্ডি এলাকায় এসব সংঘর্ষে অতিষ্ঠ জনজীবন। অনেক অবস্থা খারাপ থেকে মারামারি দুর্ঘটনা হয়, আমাদেরও জানার রিস্ক। ঢাকা কলেজ, সিটি কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের এসব সংঘর্ষে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। তারা বলছেন এর একটি স্থায়ী সমাধান দ্রুতই করা হোক, সেই সঙ্গে এসব সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হোক কঠোর ব্যবস্থা। এসব কলেজের সাধারণ শিক্ষার্থীরা বলছে, কখনো আড্ডার বসার জায়গা, কখনো বাসে উঠা, কখনো বা প্রেম সংক্রান্ত বিষয়ে দু একজন সংঘর্ষের সূত্রপাত করে, পরে জড়িয়ে পড়ে অন্য শিক্ষার্থীরা। মেইনলি হচ্ছে আমাদের গুটি কয়েকের জন্য হচ্ছে একটা কলেজের বদনাম হচ্ছে। ইগল লড়াই থেকে হচ্ছে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আমাদের শিক্ষার্থী যারা জড়িত তাদের তথ্যপাত আমাদেরকে দিবেন, প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তাদের বিরুদ্ধে আমরা কলেজ প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, এটা আমরা সবাই চাই, কারণ বারবার এই শিক্ষা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করছে। সংঘর্ষ এড়াতে 3 কলেজের প্রশাসনের মধ্যে সার্বক্ষণিক সমন্বয়ের আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 দিন পরও উদ্ধার করা যায়নি খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে। তাদের উদ্ধারে দুর্গম পাহাড়ে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। শিক্ষার্থীরা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল। এদিকে 5 শিক্ষার্থীর মধ্যে 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এমন খবর ছড়ালেও এর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ। অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে সোমবার ইউপিডিএফ এর গোপন আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় চাঁদা আদায়ের রসিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্ম সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়। বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ওই 5 শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। রাজধানীতে অটোরিকশার দৌড়াতে চরম বিরক্ত সবাই। সড়কে নিয়ম শৃঙ্খলার তোয়াক্কাই করে না চালকরা, যে কারণে বাড়ছে যানজট। ট্রাফিক পুলিশকেও ভয় পায় না তারা। এছাড়া অটোরিকশার অনিয়ন্ত্রিত গতির কারণে প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা। এত অভিযোগের পরও ব্যাঙের ছাতার মতো বাড়ছে অটোরিকশা। তাদের নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি হচ্ছে বলে জানালো ডিএমপি। এক এক অটোরিকশার এক এক নকশা, প্রতিটির মোটরের শক্তিও ভিন্ন, যে কারণে বাহনটিকে বলা হচ্ছে অবৈজ্ঞানিক। আর ব্রেক সিস্টেম দুর্বল হওয়ায় দুর্ঘটনা ঘটছে হরহামেশা। গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর ঢাকার অলিগলি ও সড়কে দাপট বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার। দিন দিন এরা হয়ে উঠছে বেপরোয়া, চলছে যত্রতত্র, মানছে না নিয়ম কানুন। বাধা দিলেই চড়াও হচ্ছে ট্রাফিকের ওপর। কেন আসছেন, এটা করছেন কেন? আপনি রেকর্ড করে কথা তাহলে ধরুন, আপনি এটা সারা কথা কোন? না, এটা তো আমার দায়িত্ব, আমি কাজ করতেছি। আপনি উল্টা আসছেন কেন বলেন? উল্টা আসছেন কেন ভাই বলেন? বললাম তো যাত্রী আমার নিয়ে, উনি যে এই পাশে নিয়ে আসবে আমি তো বুঝতে পারিনি। না, আর করব না, চেষ্টা করব ইনশাআল্লাহ, আর করব না। অটোরিকশা বন্ধে উপেক্ষিত হচ্ছে আদালতের নির্দেশ। সরকার বন্ধ করতে চাইলে আন্দোলনে নামে চালকরা। গুলশানে নিষিদ্ধ করায় চড়াও হয় নগরবাসীর ওপর। এই অটোরিকশার কারণে আমার জীবনের প্রথম চাওয়া, আমাদের বাচ্চা, 4 মাসের বাচ্চা গর্ভপাত হয়ে যায়। তারা এলোমেলো ভাবে রিক্সাগুলো চালায়, ওরা নেশা খেয়ে চালায়, যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি হইতেছে। এবং আমি নিজেই হইছি। ওরা সাইড দেবে না, এই ব্যাটারি বাংলাদেশের পুরো ধ্বংস করলো, ঢাকা শহর পুরো নষ্ট করলো এই ব্যাটারি। অটোরিকশার জন্য লাগছে না নিবন্ধন, চালকের লাগছে না লাইসেন্স। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলেও ব্যবস্থা নেই। এটা কি, এটা সিস্টেম? যেন তাদের কাছে অসহায়
সবাই। তবে ডিএমপি জানালো এই অবস্থা আর চলতে দেয়া হবে না। ব্রেক সিস্টেম বা তার কন্ট্রোলিং সিস্টেম, সিগন্যাল বাতি, ডানা বা ইন্ডিকেটর বাতি ইত্যাদি ডেভেলপ করে বুয়েটের মাধ্যমে একটা নীতিমালা আনার প্রক্রিয়া চলছে। চাহিদা, রাস্তার মানে চওড়া বা রাস্তার আয়তন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ব্যাটারি চালিত রিকশার রেজিস্ট্রেশন দেওয়া হবে। পুলিশের তথ্য অনুযায়ী রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে প্রায় 5 লাখ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী, খুলনা বিভাগ ও নীলফামারী, ফরিদপুর সহ 6 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হতে পারে বৃষ্টি। আগামী 5 দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে বৃষ্টি হলেও কমবে না গরমের তীব্রতা। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 39.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। নবজাতকের 1 ফোঁটা রক্ত পরীক্ষাতেই 29টি রোগের তথ্য পাওয়া যায়। গোড়ালি থেকে সংগ্রহ করতে হয় এই নমুনা। এতে চিকিৎসার মাধ্যমে শিশুকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। বাংলাদেশে হিল প্রিক টেস্ট নামের পরীক্ষা নিয়ে 25 বছর ধরে প্রকল্প চলেও সবার জন্য উন্মুক্ত করা যায়নি। দেশে প্রতি বছর 36 লাখ শিশুর জন্ম হয়। জন্মগত ত্রুটিসহ নানা রোগ থাকে কয়েক লাখের, মারা যায় অন্তত 1 লাখ। মৃত্যু ও বড় রোগ প্রতিরোধে অনেক দেশেই নবজাতকের রক্ত পরীক্ষা করা হয়। এজন্য জন্মের 14 দিনের মধ্যে গোড়ালি থেকে নমুনা সংগ্রহ করতে হয়। এতে জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া সহ 29টি সমস্যা চিহ্নিত করা সম্ভব। যে বাচ্চাটাকে আপনি দেখলেন 10 বছর বয়সে, 7 বছর বয়সে, যে ডেভেলপমেন্ট ডিলে নিয়ে প্রতিবন্ধী হিসেবে আমার দৃষ্টিতে, সবার দৃষ্টিতে, তাকে আমরা কিছু টেস্ট যদি জন্মের পর করে নিতে পারতাম, তার আগাম কিন্তু রোগটা আমরা ধরতে পারতাম। রোগটা ধরে যখন চিকিৎসা শুরু করতাম, এই বাচ্চাটা প্রতিবন্ধী হতো না। লক্ষণটা নাই বেবিটার, কিন্তু আমি প্রেডিক্ট করতে পারবো একটা রক্তের টেস্টের মাধ্যমে এই বাচ্চাটা এই রোগটা হতে পারে। তো সেক্ষেত্রে আমি প্রিভেন্টিভ মেজার্স নিতে পারবো, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবো। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নবজাতকের স্বাস্থ্য নিয়ে সেমিনারে যোগ দেন দেশ বিদেশের বিশেষজ্ঞরা। বলেন, পরীক্ষাটি চালু করা গেলে নবজাতকের বড় রোগের ঝুঁকি কমবে। বিশ্বের 35% শিশুর জন্মের পর এই পরীক্ষা করা হয়। এতে কোনো শিশুর রোগ শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, যা একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থায় চাপ কমায়। It is already a standard in the world. এটি সারা বিশ্বেই গ্রহণযোগ্য পদ্ধতি। ফিলিপাইনে আমরা 29 ধরনের পরীক্ষা করি। এতে অনেক শিশুর জীবন রক্ষা করা সম্ভব। And many babies can be saved. একটি প্রকল্পের অধীনে 1999 সাল থেকে দেশে এই পরীক্ষা করছে কয়েকটি হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগ। খরচ 1000-এর কম, তবে এটি এখনও সবার জন্য উন্মুক্ত নয়। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 যুগ পার হলেও শেষ হয়নি সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক হত্যা মামলার বিচার। দিবসটি উপলক্ষে ভবনটির স্থানে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন এবং হতাহত শ্রমিকদের স্বজনেরা। অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানিয়ে নিহতদের স্মরণ করেন সবাই। এ সময় রানা প্লাজা ধসের স্থানে পোশাক শ্রমিকদের জন্য হাসপাতাল এবং আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান শ্রমিক নেতা সহ আহত ও নিহতদের স্বজনরা। এছাড়া ভবন মালিক সোহেল রানার ফাঁসির দাবিও জানায় তারা। 2013 সালের 24শে এপ্রিল ধসে পড়ে 8 তলা রানা প্লাজা। ওই ঘটনায় 1138 জনের বেশি শ্রমিক প্রাণ হারান, যাদের বেশিরভাগই ছিলেন তৈরি পোশাক কারখানার শ্রমিক। আহত হন 2438 জন। এখন তো কোনো গার্মেন্টসে যায়, তাকে আমাদের নিতে চায় না, আমাদের গার্মেন্টসে তোমরা পাবা না, এটা সেটাও মুক্ত মুখ। মানুষে বলে যে আপনি এখনো টাকা পায়, আপনি পান না। আমার সন্তানই যখন হারিয়ে গেছে গা, সন্তানই যখন পাই না, টাকা দিয়ে কি করুন? আমরা মনে করছি নামমাত্র ক্ষতিপূরণ দেওয়া হয়েছে,
এবং দেশি বিদেশি যে সমস্ত অর্থ সাহায্য আসছে সেগুলো সমভাবে বন্টন করা হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সোহেল রানার ফাঁসি সহ দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে আজকে আমরা 24শে এপ্রিলকে আমরা গার্মেন্টস শ্রমিক শোক দিবসে ঘোষণার দাবি জানাচ্ছি। দেশের তৈরি পোশাক শিল্পে অবকাঠামোগত ব্যাপক পরিবর্তন এসেছে সাভারের রানা প্লাজা ধসের পর। ভয়াবহ ওই দুর্ঘটনার এক যুগ পূর্তিতে শ্রমিক নেতারা বলছেন এখনও অনেক কারখানাই সংস্কারের বাইরে রয়ে গেছে, নিশ্চিত করা যায়নি শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই আলোড়ন তোলে। নড়ে চড়ে বসে বিদেশি ক্রেতারা। চাপ তৈরি হয় শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার। শুরু হয় সংস্কার। বর্তমানে দেশে পোশাক খাতে পরিবেশ বান্ধব কারখানা 2 শতাধিক। তবে রানা প্লাজার অভিজ্ঞতা অন্য শিল্প খাতে কাজে লাগানো হয়নি। এ কারণেই চট্টগ্রামে কন্টেনার ডিপো, নারায়ণগঞ্জে হাশিম ফুডের কারখানা বা নিমতলী চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সংশ্লিষ্টরা বলছেন সংস্কার কাজে মালিকদের আগ্রহ এখনো কম। রানা প্লাজা ধসের পর প্রথম 5 বছর সংস্কার কাজ দ্রুত গতিতে হলেও পরে গতি কমে যায়। কমেছে কর্মপরিবেশ উন্নয়নে আন্তর্জাতিক চাপও। শুধু নিরাপত্তা নয়, উন্নতি হয়নি দেশের শ্রমিকদের জীবনমানেরও। ন্যূনতম মজুরি কিছুটা বাড়লেও তা ভালোভাবে বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। শুরু থেকেই যে সমস্যাটি ছিল যে প্রক্রিয়ায় এই হিসেবগুলো করা হয়েছিল, দেখা গিয়েছিল যে সেই হিসেবের যখন অর্থ প্রদান করা হয়েছে তারপরেও যারা আহত হয়েছেন তাদের সেই অর্থগুলো অপর্যাপ্ত ছিল। ইন্ডাস্ট্রি সেফটি ইউনিটের অধীনে থাকা 666টি কারখানার মধ্যে মাত্র 98টি শতভাগ সংস্কার কাজ শেষ করেছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল থেকে চট্টগ্রামের লালদিঘি মাঠে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা। এবছর এই মেলার 116তম আসর অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল 4টায় বসবে বলি খেলা। এতে অংশ নেবে দেশের নানা জায়গা থেকে আসা শতাধিক বলি। প্রতি বছর লালদিঘির বলি খেলাকে কেন্দ্র করে আশপাশের বিশাল এলাকা জুড়ে মেলা বসলেও এবার সেখানে কিছুটা বিধিনিষেধ আরোপ করেছে। ফলে এখনো পর্যন্ত মেলার আমেজ শুরু হয়নি সেখানে। এরই মধ্যে প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন মেলা কমিটির লোকজন। অনুমতি পেলে দোকানদাররা তাদের পসরা নিয়ে বসবেন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, কাল থেকে তো বলি খেলা শুরু হচ্ছে, কি ধরনের প্রস্তুতি দেখছেন? আর এবারে প্রথম মেলায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কি কি বিধিনিষেধ সেগুলো? দেখুন, বিধিনিষেধ বলতে সেটি হচ্ছে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি চট্টগ্রামের জুবিলি রোড। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে অসংখ্য গাড়ি চলাচল করছে। অন্যান্য সময় আমরা যেটি দেখতাম সেটি হচ্ছে লালদিঘির মাঠে যেখানে মূলত বলি খেলা অনুষ্ঠিত হয়, এর আশপাশে যেই জায়গাগুলোতে বিভিন্ন দোকানদারদের পসরা আসলে ঠাসা থাকে সেই জায়গাটি এবার আসলে একেবারে ফাঁকা। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি শুনশান, এখানে আসলে যানবাহন চলাচল করছে। অন্য সময় এই জায়গাগুলোতে এতক্ষণে যান চলাচল এটা বলা যেতে পারে যে অনানুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। তো আমরা এটি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যারা কর্তা রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে আসলে পরিবর্তিত পরিস্থিতির কারণে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে তারা এবার আসলে সড়কে মেলার যে পসরা সেটি বসতে দিচ্ছেন না। আমরা যেটুকু জেনেছি সেটি হচ্ছে মেলা যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে পুলিশ প্রশাসনের একটি বৈঠক চলছে। সেই বৈঠক থেকে যদি কোনো রকমের ইতিবাচক কোনো সাড়া আসে তাহলে হয়তো এখানে যারা দূর দূরান্ত থেকে দোকানদাররা এসে তারা বসতে পারবেন। আমরা বেশ কয়েকজন দোকানদারের সাথে কথা বলেছি যারা একেবারে লক্ষ্মীপুর, নোয়াখালী, ঢাকা, গাজীপুর, শরীয়তপুর সহ নানা জায়গা থেকে যারা এখানে পসরা নিয়ে এসেছেন তারা আসলে অনেকে বলছেন যে তাদের পণ্য এখনো পর্যন্ত তারা গাড়ি থেকে নামাতে পারেনি। ক্ষেত্র বিশেষে অনেকে যারা একটু গলির ভেতর কিংবা আশপাশে বসেছিলেন তাদের অনেকের জিনিসপত্র ইতিমধ্যে আসলে প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে অনেকে ভেঙেও দিয়েছেন। ফলে তারা নতুন করে আসলে তাদের জিনিসপত্র নিয়ে এখন আর বসতে সাহস পাচ্ছেন না। তারা এখন পর্যন্ত আসলে অপেক্ষা আছেন যে মেলা কর্তৃপক্ষ এবং চট্টগ্রামের যে মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য যারা দায়িত্বশীল প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠক থেকে যদি ইতিবাচক কোনো কিছু আসে সেই আশায় তারা আছেন। আমরা
একটু বলতে চাই যে অন্যান্যবার আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে লালদিঘির মাঠের যে বলি খেলা সেটি আগামী বিকালবেলা 4টা বাজে অনুষ্ঠিত হবে। এই মেলাকে কেন্দ্র করে মূলত আজকে থেকেই কিংবা আরও একদিন আগে থেকে আমরা দেখেছি অন্যান্য সময় বৈশাখী মেলা সেটি অনানুষ্ঠানিকভাবে বসত এবং আমরা দেখেছি প্রতিদিন সময় কত গড়িয়েছে ততই আসলে এই সমস্ত সড়কগুলো সংকুচিত হয়েছে এবং এক পর্যায়ে সেই সড়কগুলো অটোমেটিকলি আসলে বন্ধ হয়ে যেত। এবার আসলে তার ভিন্ন চিত্র আমরা দেখছি। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল সেটি থেকে তারা আসলে এখন পর্যন্ত সরে আসছেন না। যে বৈঠকটা এখন চলছে সেই বৈঠক থেকে যদি ইতিবাচক কোনো কিছু আসে তাহলে হয়তো এই আসর জমজমাট হবে। আপনি জানেন যে এবার আসলে 116তম আসর চট্টগ্রামে বসবে। ইতিপূর্বে আসলে খুব কম সময় আছে যখন যেবার আসলে বলি খেলা অনুষ্ঠিত হয়নি এমন সময়। তো এবার আসলে সেই ধারাবাহিকতা 116তম আসর বসার জন্য সব প্রস্তুত। আমরা দেখেছি যে মঞ্চে আগামীকালকে বলি খেলা অনুষ্ঠিত হবে সেই মঞ্চটি ইতিমধ্যে প্রস্তুত এবং প্রতিনিয়ত সেখানে কাজ চলছে এবং আগামীকাল বিকালবেলা অন্তত 100 শতাধিক বলি সেখানে অংশ নেবেন। সেখান থেকে যারা আসলে জয় পরাজয়ের মাধ্যমে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বলি খেলার মেলা বসা না বসা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল আমার কাছে সেই বিষয়ে এখন পর্যন্ত মোটামুটি খবর। চট্টগ্রামের বলি খেলার আয়োজন নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। নেত্রকোনার সীমান্তবর্তী 2 উপজেলায় সুপেয় পানির সংকটে অর্ধলক্ষাধিক বাসিন্দা। পাহাড়ের বেশিরভাগ এলাকায় নলকূপ না থাকায় তাদের ভরসা ঝিরি ঝর্ণা আর প্রাকৃতিক জলাধার। এতে অনেক রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। সমস্যা সমাধানে বেশ কিছু নলকূপ বসানোর প্রকল্প অনুমোদনের অপেক্ষায় জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। পাহাড় ও টিলা অধ্যুষিত দুর্গাপুর এবং কলমাকান্দায় গারো, হাজং, বানাই বাঙালি মিলিয়ে 5 লাখ মানুষের বাস। এর মধ্যে পাহাড়ি এলাকায় বাস করা অর্ধলক্ষাধিক মানুষ সুপেয় পানির সংকটে। স্থানীয়রা বলছেন পাহাড়ের বেশিরভাগ স্থানে সুপেয় পানির জন্য নলকূপ নেই। খাবার ও গৃহস্থালী কাজের জন্য দীর্ঘ পথ হেঁটে পানি নিতে হয় ঝিরি ঝর্ণা থেকে। অনেক সময় নেমে আসে দূষিত পানীয়। শুকনো মৌসুমে সংকট পৌঁছায় চরমে। আমাদের যে গ্রামের যে লোকজন আছে তারা দেখা যায় খালের পানি আইনা খায়, এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। নদীর পানি গাতা করে খাই, গর্ত করি, ছাকিয়া খাই, আর বাইরে উঠে ওই নামতে ওই অনেক কষ্ট হয়ে যায় পানির জন্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সমস্যা সমাধানে 162টি রিং অয়েল ও 378টি সাবমার্সিবল গভীর নলকূপ স্থাপনের চাহিদা পাঠানো হয়েছে। অনুমোদনের পর শুরু হবে কাজ। আমরা ইতিমধ্যে এই গভীর নলকূপের প্রস্তাবনা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে চিঠি আকারে পাঠিয়েছি এবং একটি প্রকল্প প্রস্তাব করেছি। উদ্বোধন কর্তৃপক্ষ এগুলো বিবেচনা করে আশা করছি সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। শুধু আশ্বাস নয়, বছরের পর বছর ধরে চলা এই সংকটের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজবাড়ীতে 6টি নদী ও 54টি খাল বছরের প্রায় 8 মাসই থাকে পানি শূন্য। চাষাবাদে পানির অভাবে বিপাকে কৃষক। সেচের কাজে ভূগর্ভস্থ পানি ভরসা তাদের। চাষিরা বলছেন উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে এসেছে, উল্টো খরচ বেড়ে গেছে কয়েক গুণ। এদিকে পানি প্রবাহ ঠিক রাখতে খাল ও নদী খননের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দেখে বোঝার উপায় নেই যে এটি একটি খাল। কৃষিপ্রধান জেলা রাজবাড়ীর উপর দিয়ে বয়ে গেছে এমন 54টি খাল, রয়েছে 9টি নদী। তারপরও শুষ্ক মৌসুমে পদ্মা ও গড়াই ছাড়া জেলার সব নদী ও খাল থাকে এমনই পানিশূন্য। পানির অভাবে ফসলের আবাদ নিয়ে বিপাকে চাষিরা। অর্ধেকের নিচে নেমে এসেছে উৎপাদন। বড় নলকূপগুলোতেও গ্রীষ্মকালে ঠিকমতো পানি ওঠে না। এখন নদীতে পানি নাই, লেয়ার পানি নাই, লেয়ারে পানি নেই, এখন পানি উঠতেছে না। যে পানি আশেপাশে ওঠে ফুল বোটিং, এখন হাফেরও কম। যে নদীতে পানি থাকলে পাট, ধান, তারপরে পেঁয়াজ এইগুলো সেচ দেওয়া যাবে। নদীতে আপনার এই আষাঢ় মাসের চেয়ে ধর আশ্বিন মাস পর্যন্ত থাকে, আর এই কমার্সে থাকে না। উৎপাদন ধরে রাখতে সেচ কাজে ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ছে। এতে প্রতি বছর নিচে নেমে যাচ্ছে পানির স্তর। পাংশা, রাজবাড়ী এই সমস্ত সদর এবং পালিয়াকান্দি উপজেলায় কৃষকদের যেখানে ড্রডাউন করতে হচ্ছে, তাছাড়া লো লিফট পাম্পে অনেক সময় পানি পাচ্ছে না। এটার আসলে সুদূর প্রসারী একটা সমস্যা তো হবেই কৃষিতে। শুধু কৃষি নয়, গৃহস্থলীর কাজেও পড়ছে প্রভাব। পানির প্রবাহ ঠিক রাখতে
ছোট নদী ও খাল খননের পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। নদীগুলো ভালোভাবে খনন করতে পারি, হ্যাঁ, নাব্যতা ফিরিয়ে আনতে পারি, খাল বিলগুলো যদি তাদের পানির জন্য পর্যাপ্ত পানি থাকে তাহলে অনেকাংশে এটা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। চন্দনা, চত্রা, হরাই, মরাকুমার, হাজরাখালী ও সিরাজপুর এই 6টি নদীতে আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত থাকে পানি। বাকি 8 মাসই ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষেতের ইঁদুর দমনে বসানো অবৈধ বৈদ্যুতিক ফাঁদে মারা যাচ্ছে বিভিন্ন প্রাণী, এমনকি মানুষও। খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমন ও বোরোর বীজতলা, শাকসবজি সহ বিভিন্ন ক্ষেতে ইঁদুর নিয়ন্ত্রণে বসানো হচ্ছে এসব বৈদ্যুতিক ফাঁদ। এতে পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব। অবৈধ ফাঁদ বন্ধে প্রচারণা ও আইনি ব্যবস্থার পাশাপাশি ইঁদুর দমনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। খুলনার ডুমুরিয়ার মলমিয়া গ্রামের চাষি রেজাউল বাওয়ালি গত 25 ডিসেম্বর ইঁদুরের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার। রেজাউলের মৃত্যুতে চরম দুর্দশায় তার স্ত্রী ও 2 ছেলে মেয়ে। অন্যের জমিতে কাজ করে কোনো রকমের দিন কাটছে তাদের। কি চলবে, কাজ কাম করতেছে, ছেলেটা ক্লাস 10-এ পড়ে, বুঝলেন, তো ও তো কাজ কাম করার জন্য নিজে কষ্ট করে এই কাজ কাম করে তাই চালাচ্ছে। সে মারা গেছে দিয়ে এখন পড়াশোনার খরচ আমি আর আমার মা গেরে কাজ করিতে চালায়। কৃষকের দাবি, নিরুপায় হয়েই ফসলের ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন তারা। বাজারে কীটনাশকে ইঁদুর নিয়ন্ত্রণ না হওয়ায় ঝুঁকি সত্ত্বেও এমন ব্যবস্থা নিতে হচ্ছে তাদের। ইঁদুর দমনের বিষয়ে কৃষি বিভাগেরও কার্যকর তৎপরতা নেই, অভিযোগ চাষিদের। বৈদ্যুতিক ফাঁদ না দেওয়ার জন্য কোনো কৃষিকাজের কোনো অফিসাররা আসে না যে এই বাদ দিয়ে এই পদ্ধতি করো, এ করো, তা করো, ওরা কোনো সময় আসেনি। সড়কের বৈদ্যুতিক লাইনের খুঁটি থেকে লাইন টেনে ক্ষেতের চারপাশে তার পেঁচিয়ে তৈরি করা হয় ফাঁদ। ইঁদুর দমনের এই ফাঁদে নির্বিচারে মারা পড়ে ফসলের জন্য উপকারী ব্যাঙ, বনরুই সহ সব ধরনের প্রাণী, এমনকি মানুষও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈদ্যুতিক ফাঁদ বন্ধে মাইকিং সহ নানা সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এ ধরনের কোনো পদ্ধতি ব্যবহার করার কোনো সুযোগ নেই, এটি সম্পূর্ণভাবে অবৈধ। মসজিদে, মন্দিরে এবং স্কুল কলেজে যাতে এই প্রচারণাটা চালানো হয়, যাতে যে ইঁদুর নিধনে বা ইঁদুর দমনে কোনোভাবেই যাতে বৈদ্যুতিক ব্যবহার যাতে না হয়। গত বছর খুলনায় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা গেছেন 2 নারী সহ মোট 4 জন। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে তৎপর বাংলাদেশ ব্যাংক। আইনি প্রক্রিয়ার পাশাপাশি সমঝোতার মাধ্যমে টাকা ফেরত আনার চেষ্টা করছে গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স। তবে বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার টাকা উদ্ধারে উদ্যোগ নিলেও ফেরত আসবে কিনা তা নির্ভর করছে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর। পতিত শেখ হাসিনা সরকারের 1.5 দশকে বিদেশে পাচার হয় প্রায় 2.5 থেকে 3 লাখ কোটি টাকা। এ অর্থ ফিরিয়ে আনতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাচারের টাকা ফেরতে টাস্কফোর্স গঠন করে বিভিন্ন দেশে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবছরের মধ্যে কিছু অর্থ ফেরত আনতে জোরালোভাবে কাজ করছে টাস্কফোর্স। তবে প্রচলিত মানি লন্ডারিং আইনে ফেরত আনা সময় সাপেক্ষ। তাই অর্থ উদ্ধারে আইন সংশোধনের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোর দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। স্টোলেন মানিটা ক্রস বর্ডার ইস্যু, অতএব বাংলাদেশের নিজস্ব আইন বা নিজস্ব প্রক্রিয়ার উপরেই সব কিছু নির্ভর করে না, এবং যতগুলি দেশের অর্থগুলো গিয়েছে সেই দেশের স্থানীয় আইন সেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে ডিপ্লোম্যাটিকভাবেও বিষয়টি কীভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। পাচার হওয়া অর্থের প্রধান গন্তব্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর ও কানাডা। এসব দেশ থেকে অর্থ ফেরত আনতে বিদেশি বিশেষজ্ঞদের সাথে কাজ করছে দুদক, সিআইডি সহ কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, আইনি প্রক্রিয়া ও সমঝোতায় অর্থ ফেরত আনা কঠিন হলেও অসম্ভব নয়। পাচার করা অর্থের ব্যাপারে কতটুকু আপনার সফল হবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ হয়, কারণ যারা নাকি অর্থ পাচার করে দিছে, তাই না, তারা কি সমঝোতা আসতে চাবে? বরং সরকার তো চাইবেই যে যত তাড়াতাড়ি পারে আমার কিছু টাকা পয়সা আসুক, তাই না? আমরা তাদের সাথে কি শর্তে চুক্তিতে যাব ফেরত আনার জন্য, এবং সেটা কিভাবে বাস্তবায়িত হবে
শর্তটা কিভাবে ফলো করা হবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব জটিল আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া আছে, এবং বিশেষ করে আমাদের দেশের লিগ্যাল প্রসেসটাকে সেটাকে এনশিওর করে তারপর যদি অগ্রসর হওয়া যায় তাহলে অবশ্যই সেটাও কাজে লাগতে পারে, তবে দীর্ঘ প্রক্রিয়া উভয় ক্ষেত্রে। পাচার করা অর্থ কি পরিমাণ ফেরত আসবে তা রাজনৈতিক ও কূটনৈতিক বিচক্ষণতার উপর নির্ভর করছে বলেও জানান বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।